স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জিয়াউল কবির সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জিয়াউল কবির সুমন, শুরুতে এটা একটু আলোচনা করে নিতে চাই আমরা। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে, আবার দুই দলের দুই ভাগ তিন ভাগ আছে, তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না, কিন্তু তারা যদি পকেটে ঢুকে যায় সেটা বড় সমস্যা। এটা আসলে সমস্যা। আপনি যখন সাংবাদিকতায় আসছেন, আমরা যখন সাংবাদিকতায় আসি, স্বাধীন সাংবাদিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কারোর প্রতি কোনো বায়াসনেস থাকবে না। আমরা ট্রু জার্নালিজমটা করব, যেটা ফ্যাক্ট সেটাই তুলে ধরব। কিন্তু দেখা যায় আমরা যখন নেতৃত্বে চলে আসি বা নেতৃত্বে আসার দরকার হয় কেন? দরকার হয় আপনি যখন ফোকাসড হবেন, আপনি যখন আরেকটু আপনার কমিটির মধ্যে যখন আপনি লিডারশিপ যাবেন, আপনাকে বিভিন্ন লোকজন চিনবে, বিভিন্ন জায়গায় আপনি ইনভাইটেশন পাবেন, তখন আপনি বিভিন্ন গোষ্ঠী এবং রাজনৈতিক দল সবার একটা আকর্ষণের জায়গায় আপনি চলে যাবেন। তো সেটা গিয়ে সেটাকে আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা তারা এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং রাজনৈতিক সেই আপনার প্রিভিলেজটা যখন নিতে যায় তখন তারা রাজনৈতিক দলের পকেটে নিজেরাই চলে যায়। উনি একেবারে মিথ্যে বলেননি, তার কথায় অনেক যুক্তি আছে। জি, একটু অতিথিতে যদি যুক্ত করে নেই। কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ওনাদেরকে একটু যুক্ত করে নেই যদি। জি, শামীমুর রহমান শামীম, বিএনপি মহাসচিব যে কথাটা বলেছেন এটা যেমন সত্য, আবার এটাও সত্য যে মানে সরকারে থাকলে দলগুলো এক ধরনের রিয়াক্ট করে, আবার যখন সে সরকারে থাকে না, বিরোধী দলে থাকে, তখন সে স্বাধীন সাংবাদিকতার কথা বলে। আবার সরকারে থাকলে সমালোচনাটা সহ্য করতে পারে না, সেটা তারা বন্ধ করার চেষ্টা করে। সেই জায়গায় মানে বিএনপির অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। একটু আগে জিয়াউল কবির সুমন ভাই, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, দীর্ঘদিন সাংবাদিকতায় কাজ করছেন, সহ যারা সংযুক্ত রয়েছেন, আপনি সহ দেশ বিদেশে দর্শক বৃন্দ, সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। অত্যন্ত বাস্তব সত্য উপলব্ধি থেকে আমাদের দলের মহাসচিব সত্য কথাগুলো বলেছেন, জিয়াউল কবির সুমন সাহেব বলেছেন। দেখুন, একটু বিএনপি কিন্তু 31 দফা কর্মসূচিতে 12 নম্বরের দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য 31 দফা কর্মসূচি, তার 12 নম্বরে রয়েছে মিডিয়া কমিশন গঠন করার একটা প্রতিশ্রুতি এবং রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী। সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে যে 91 থেকে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্রীয় ক্ষমতা এসছেন, 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। সংবাদ প্রবর্তন ও গণমাধ্যমের স্বাধীনতা তার হাত দিয়েই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হাত ধরে যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তিত হয়েছে, পরবর্তীতে বিচার বিভাগ এবং সংবাদপত্র গণমাধ্যমের স্বাধীনতার জন্য যেভাবে কাজ করেছে, একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। সেটা প্রমাণও রেখেছেন রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকার 91 থেকে। বিএনপির হাত ধরেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, সুদৃঢ় হয়েছে। বস্তুনিষ্ঠতা এবং গণমাধ্যমের স্বাধীনতা বিএনপি সবসময় বিশ্বাস করে, সেটাকে অবারিত করে দিয়েছে। বিগত সরকারের সাথে তুলনা করলে সেটা দুটি শাসন ব্যবস্থাকে আপনার প্রকটভাবে দৃশ্যমান হবে। এই কার আমলে সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতা ভোগ করেছে, এটা জাতির কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে। আজকের বিএনপি কিন্তু নিশ্চিত ভাবে বলেছে, দেখেন এই 12 দফাতে বলেছে আপনার গণমাধ্যমের অবক্ষয় প্রাপ্ত বিগত 17 বছরে এই গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা, স্বাধীনতা, সততা নিশ্চিত করে আজকে গণমাধ্যমকে নতুন করে মানুষের কল্যাণে ফিরে আসার একটা প্রতিশ্রুতি, অঙ্গীকার বিএনপি এই 31 দফা কর্মসূচিতে উল্লেখ করেছেন। 12 নম্বর দফা। সেখানে আপনি দেখেন আপনার ডিজিটাল। আরেকবার একটু ফিরবো ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, মানে আপনি কি এটা মনে করেন যে দায় আসলে শুধু মানে গণমাধ্যম কর্মীদেরই, নাকি এখানে রাজনৈতিক দলগুলো তার পকেটে রাখতে চায় আসলে নিজের সুবিধার জন্যই?
যখন দলের বাইরে থাকে, সরকারের বাইরে থাকে? ধন্যবাদ একাত্তরকে, আর শুভেচ্ছা আমার সহ আলোচক এবং এবং সম্মানিত দর্শক যারা শুনছেন। আসলে এই কথাটার উত্তর দিতে হলে আমাকে একটু পেছনের দিকে তাকাতে হবে। সেটা হচ্ছে সংবাদপত্রের ইতিহাস আমাদের এই উপমহাদেশে এবং বাংলাদেশে বেশ পুরাতন এবং বেশ গভীর। যেমন বাংলাদেশে প্রথম সংবাদপত্র এই সাবকন্টিনেন্টে প্রকাশ পায় 1780 সালে, যার নাম ছিল হাইকি বেঙ্গল গেজেট নামে। এর পরবর্তীতে পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তারপরে এর পরিধি বাড়তে থাকে ক্রমান্বয়ে। এবং এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রেস এবং সংবাদপত্রের জন্য সময়ে সময়ে বিভিন্ন আইন পাস করে তৎকালীন গভর্নমেন্টগুলো আজ পর্যন্ত। যেমন ধরেন, প্রথম যে 1973 সালে যে আইনটা করে সেটা হচ্ছে দ্য প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাক্ট। এরপরে করে দ্য প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974। এরপরে দেখবেন টিভিগুলোর জন্য করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যাক্ট 2001। এরপরে ন্যাশনাল ব্রডকাস্ট পলিসি করে 2014 সালে। এইভাবে করে লাস্ট যখন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 সালে। পরবর্তীতে সাংবাদিকদের এবং মানুষদের বিভিন্নভাবে নির্যাতিত হওয়ার কারণে এটা বাতিল করা হয়, এবং সর্বশেষ এই সরকার এসে যে অধ্যাদেশটা করে সেটা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2005। কিন্তু শুধু তার এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য আমাদের সংবিধানেও স্পেসিফিকলি আর্টিকেল 39B-তে স্পেসিফিকলি বলা আছে সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে। কিন্তু এত কিছু আইন থাকার পরও যখন কালক্রমে বা পর্যায়ক্রমে একটা শাসক শ্রেণী যখন শোষকে পরিণত হতে থাকে বা মানুষের কণ্ঠ রোধ করতে থাকে, সংবাদপত্রের স্বাধীনতাকে রোধ করতে চায়, তখন কিন্তু এই আইনগুলোকেই তারা ব্যবহার করে এই সংবাদপত্রের স্বাধীনতা ভুলুণ্ঠিত করার জন্য। শুধু তাই না, এটা শুরু হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1974 সালে যখন বাকশাল কায়েম হয়। এরপর যেই সরকারি আসে সেই সরকারি এই কাজটা করছে। হ্যাঁ, না সেটাই তো বললাম যে মানে সরকারে থাকলে তো এটা করার, কিন্তু জিয়াউল কবির সুমন, মানে যখন আমরা ফ্যাসিজম, যে লেটেস্ট ফ্যাসিজম, ফিরবো দুজনের কাছে ফিরবো। জিয়াউল কবির সুমন, আমরা তো দেখি যে ধরেন ডোনাল্ড ট্রাম্প, তিনি সিএনএন এর উপরে এত ক্ষিপ্ত, এতভাবে সিএনএন কে তিনি নানানভাবে আটকানোর চেষ্টা করেন ইত্যাদি, তারপরেও কিন্তু সিএনএন তার সাংবাদিকতাটা করে যেতে পারে। কেন পারে? আসলে তাদের গণমাধ্যমের সৌন্দর্যটাই এই জায়গায়, মানে গণমাধ্যমের স্বাধীনতা তারা যেটা বলেন সেটা কিন্তু তারা ওন করেন। আমাদের হচ্ছে আমরা মুখে বলি বাট আমরা অন্তরে ধারণ করি না। আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে, গণমাধ্যমটা যাই কিছু হোক এটার নিয়ন্ত্রণটা আমার থাকতে হবে, কারণ দিন শেষে আপনার মিডিয়া লাগবেই, আপনার প্রচারণা এগুলাতে আপনার লাগবে। আপনার দেখেন 6 মাস হয়ে গেছে গণমাধ্যম, 7-8 মাস গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্ট, যেগুলো মার্চ মাসে হয়েছিল, তো তারা জমা দিয়েছেনও কিন্তু অনেক আগে, বেশ আগে, কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো সেগুলো কিন্তু বাস্তবায়নের কিন্তু কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। যেটা সেখানে 7টা কার্যধারা ছিল, সেটা ছিল টিভি, নিউজ পেপার এবং অনলাইনের উপরে তাদের যে বিদ্যমান যে কাঠামো, এগুলো পর্যালোচনা করা, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা কি আছে, তারপরে সরকারি বেসরকারি এবং গোষ্ঠীকেন্দ্রিক যে চাপগুলো এগুলো কী কী সেটা নির্ণয় করা, তারপরে এই রিলেটেড যে আইন সেটা কিভাবে সংস্কার করা যায়, তারপরে প্রতিযোগিতামূলক একটা পরিবেশ সৃষ্টি, মানে এগুলো, তারপরে মান উন্নীত করার জন্য প্রশিক্ষণ, তারপর আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা, আপনি সেলফ সেন্সরশিপ যেটা, সেটা নিজেরা কিভাবে কি করা যায় একটা জবাবদিহিতার মধ্যে রেখে। কিন্তু আসলে কি সেগুলো হচ্ছে? মানে আমরা কিছু কার্যধারা দিয়ে দিলাম, মিটিং করলাম, সুপারিশও দিলাম, কিন্তু এগুলো এক্সিকিউশনের কোনো নামগন্ধ দেখা যাচ্ছে না। যেটা আপনার দেখেন আর্থিক একটা গণমাধ্যমে বিশেষ করে 35,000 টাকার একটা প্রস্তাব করা হয়েছে, এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা সম্ভব কিনা এটা মালিকরা বলতে পারবেন, যে ন্যূনতম বেতন 35,000 টাকা হওয়া উচিত। তারপরে স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে বললাম, তারপরে আপনার যেই সিকিউরিটির বিষয় আছে, তারপরে চাকরির স্থায়িত্ব, আপনি চাকরির অনিশ্চিত, বিশেষ করে গণমাধ্যমের চাকরিগুলো। তো এই বিষয়গুলো এগুলো কিন্তু আপনার গণমাধ্যম প্রতিনিয়তই ফেস করছে। তো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করে এখানে সব রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে তাদের যেই মানে ভিতরের যে জিনিসটা, সেটাকে আমার মনে হয় মানে মুখে না বলে তারা অন্তর দিয়ে ধারণ করে গণমাধ্যমকে। আপনি আরেকটা জিনিস ইন্টারেস্টিং, আপনি দেখেন সেখানে কিন্তু একটা সুপারিশ আছে যে বিটিভি এবং বেতারকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, অথচ বিটিভি দেখেন অলরেডি 2 দিন তারা কিন্তু মানববন্ধন করেছে, তারা স্বায়ত্তশাসন চায় না। বুঝতে পেরেছেন মানে গণমাধ্যমের মজাটা কোথায়?
তো এই জিনিসগুলো আমরা মানে প্রতিনিয়তই ফেস করছি। সামনে কি হবে এটা পরবর্তী সরকার তারাই ভালো বলতে পারবেন, যারা গণমাধ্যমকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, এই আর কি। নিশ্চয়ই। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আজকে আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে শুধু নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। জামায়াতে ইসলামীর একজন এমপি ক্যান্ডিডেট এবং তিনি শীর্ষ নেতা, জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, তিনি এই মন্তব্য করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার খুব ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসন কেন লাগবে আসলে নির্বাচন, এবং মামলা করতে হবে, গ্রেপ্তার করতে হবে কথায়, একজন প্রার্থীর কথায় বা একটি রাজনৈতিক দলের কথায় কেন এগুলো করবে? মানে এটার ব্যাখ্যা কি আসলে? জামায়াত কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি আনুষ্ঠানিক। ধন্যবাদ। আসলে এইটা চোখে পড়েছে এই বক্তব্যটা। মানে এখন দেখার বিষয় হচ্ছে এটার আগে এবং পরে কি বলেছে সেটা আসলে এখনো ডিসক্লোজ হয়নি, বা তারাও এটার ব্যাপারে এখনো কোনো কমেন্ট্রি করেনি, বা এটা তারা অস্বীকারও করেনি, অস্বীকার করেনি। ওই লাইন কয়টাই ভাইরাল হয়েছে আর কি। হ্যাঁ, লাইন দুইটা ভাইরাল হয়েছে। এখন প্রবলেম হচ্ছে যিনি এই কথাটা বলছেন তিনি কিন্তু সেই জনপদের বা সেই কনস্টিটিউয়েন্সির বেশ কয়বার নির্বাচিত ব্যক্তি, এবং আমার যতদূর জানি তিনি একজন দায়িত্বশীল ব্যক্তিও, মানে যিনি, যার কারণে তার মুখের থেকে এই জিনিসটা আমি কল্পনা করতে পারছি না এইভাবে তিনি বলবেন। আমার মনে হয় এখানে বক্তৃতায় কোনো টুইস্ট আছে, যেটা হয়তো আগে এবং পরের শব্দগুলো যোগ করলে এই কথাগুলোর যে মিনিংটা আমরা এখন মনে করছি আসলে সেই মিনিংটা দাঁড়াবে না, কারণ উনি এই কথাগুলো বলবে আসলে। আর এটা ইউজলেস একটা কথা। একজন জনপ্রতিনিধি যিনি এখন, কিন্তু এটা তো দুদিন আগের ঘটনা, মানে যদি এটা টুইস্ট হতো না, আপনি মনে করছেন যে এটা টুইস্ট, কিন্তু যদি এটা টুইস্টই হতো তাহলে এই দুই দিনে কিন্তু একটা ব্যাখ্যা তিনি দিতে পারতেন, বা নিশ্চয়ই আসতো যে না এভাবে। তিনি কিন্তু বলেননি যে আগে পরে কি ছিল, তিনি কিন্তু এটা অস্বীকারও করেননি যে তিনি এটা মিন করেন না। তার মানে আমরা ধরে নিতে পারি যে এখন পর্যন্ত তিনি এটা মিন করে বলেছেন। তিনিও বুঝতে পারেননি যে তিনি ভাইরাল হয়ে যাবেন এই কথায়, আমি মনে করি। কিন্তু তিনি তারপরও আমরা এখন ফাইনালি কোনো মানে ইয়াতে না গিয়ে, কনক্লুশনে না গিয়ে, আমি এখনো বিশ্বাস করি তিনি নিশ্চয়ই এটার একটা এক্সপ্লেনেশন দিবেন এবং প্রপার এক্সপ্লেনেশন দিবেন, কারণ ওনার কাছ থেকে আসলে আমরা এরকম বক্তব্য আশা করি না। উনি না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে, কারণ পুলিশ তাদের কোনো পার্ট না। পুলিশ হচ্ছে তাদের আলাদা প্রশাসন, তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে, সমসাময়িক অন্যান্য দায়িত্ব পালন করবে। কোনো রাজনৈতিক ব্যক্তির কথায় মামলা দিবে না, কারণ এই ঐতিহ্য থেকে বের হওয়ার জন্য এই আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই সংগ্রাম, এত কিছুর পরও যদি রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এইরকম বক্তব্য আমাদের শুনতে হয়, তাহলে বুঝতে হবে আমাদের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে, আমাদের এই অভ্যুত্থান, এই কষ্ট, এই সব ডেডিকেশনগুলো ব্যর্থ হতে যাচ্ছে। যার কারণে আমি মনে করি তিনি একটা প্রপার এক্সপ্লেনেশন দিবেন আইদার, অথবা যদি তিনি সত্যিকার অর্থে বলে থাকেন তার জন্য তিনি প্রপার ক্ষমা চাইবেন। মানে সত্যিকার অর্থে বলে থাকেন মানে কি, কিন্তু বলেছেন, এটা তো হ্যাঁ, মানে আগে এবং পরের শব্দগুলো যোগ করার উপর ভিত্তি করে নির্ভর করছে হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং অফ দিস সেন্টেন্স। ওকে, না একটা বিরতি নিয়ে ফিরি, তখন শামীমুর রহমান শামীমের মন্তব্যটা ওই প্রসঙ্গে একটু জেনে নেব। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম, শামীমুর রহমান শামীম, আপনার মন্তব্য নিতে চাই এই প্রসঙ্গে। জি, আমরা যেটি আলোচনা করছিলাম যে জামায়াতের শাহজাহান চৌধুরী যে বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন যে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। আগে পরে কিছু বলেছে কিনা সেটা আগে পরেও কিছু বলেছেন। যেমন অনুষ্ঠানে উনি আবার বলেছেন যে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, নুরুল আমিন নগরের সেক্রেটারি ভাইয়ের ফটিকছড়িতে দাড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন। ধন্যবাদ আপনাকে। যেভাবে দেখুন, আপনার একটু আগে সাজ্জাদ ভাই বলেছেন, উনি কিন্তু ক্লারিফাই করেন না, এটা ব্যাখ্যা দেন নাই আগে পরে। যেভাবে মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্যগুলো, এটা খুবই আওয়ামী লীগ শাসন আমলকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ এভাবে কথা বলেছে, এটা খুবই নিন্দনীয়, দুঃখজনক।
দেশের মানুষ মর্মাহত এবং ব্যথিত হয়েছে, আমি মনে করি তারাই বক্ত। আমাদের রাজনৈতিক শক্তি, কোন রাজনৈতিক দলের রাজনৈতিক শক্তি মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতনের হাতিয়ার হিসেবে যেন ব্যবহৃত না হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এখানেই বড় সংস্কার আমাদের করতে হবে রাজনৈতিক দলগুলোকে। কারণ আমরা অতীতে দেখেছি সবসময় রাজনৈতিক শক্তি রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে জুলুম, অবিচার, নির্যাতন, নিপীড়ন এর শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত। এই জুলাই বিপ্লবের পর থেকে আমরা এটা দেখতে চাই না বাংলাদেশের রাজনীতিতে। রাজনৈতিক শক্তি আমরা যেন কোনো মানুষের অন্যায় কাজে ব্যবহৃত না হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এটার জন্য কিন্তু জুলাই বিপ্লব বা অন্য কোনো 17 বছর মানুষ গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দেয়নি। আমরা একটি জবাবদিহিমূলক, সংস্কারমূলক, একটি স্বচ্ছতা এবং সাম্যের একটি বাংলাদেশ, ন্যায় বিচারের একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে সবার জন্য আইন সমান থাকবে, সবাই সমান নাগরিক অধিকার পাবে, সবার নিরাপত্তা নিশ্চিত থাকবে। একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। এটাই মানুষের প্রত্যাশা। আর কত মানুষ জীবন দেবে, রক্ত দেবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। রাজনৈতিক দল যেন রাজনৈতিক শক্তিকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত নয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। সব দলকেই এটা করতে হবে। অন্যায় অপরাধ যেন আমরা না করি। আমরা রাজনৈতিক শক্তিকে রাষ্ট্র শক্তির মাধ্যমে বৃত্ত বৈভব অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে আমরা ধ্বংস করে দিয়েছি গত 17 বছর। মানে এই জায়গায় আমরা ফিরে যেতে চান না। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, তার আরেকটি মন্তব্য খুবই ভাইরাল হয়েছে যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামায়াত ইসলামকে ক্ষমতায় নিয়ে আসবেন। এটা কিভাবে জানা যাচ্ছে আগে থেকে? সেটা কি? এটা তো একটা আধ্যাত্মিক কথা, এটা এখন সায়েন্টিফিক ভাবে তো আমি কিভাবে উত্তর দেব? কারণ উনি নিশ্চয়ই হয় স্বপ্ন দেখেছেন, অথবা আসলে এটার কথাটা আমার আগের মতোই বলতে হবে, এক্সপ্লেনেশনটা আসলে প্রপার না, এবং কাট কাট করে প্রতিটা কথা বলা হচ্ছে যেন একজন মানুষকে এমব্রেসিং একটা সিচুয়েশনে ফেলার জন্য আমার কেন জানি মনে হচ্ছে। হাওয়ার তারপর আমি বলি যে বেসিক্যালি এগুলো হচ্ছে দায়িত্বহীন কথাবার্তা। এই দায়িত্বহীন কথাবার্তা বর্তমান প্রেক্ষাপটে একজন রাজনৈতিক ব্যক্তি যিনি সাবসিকুয়েন্টলি, যার পাস্ট ভালো রাজনৈতিক ক্যারিয়ার আছে, তার মুখ থেকে আমরা এই কথাগুলো আসলে এক্সপেক্ট করি না কোনোভাবে, সেটা উনি না যে কোনো দলেরই। জি, জিয়াউল কবির সুমন, আগে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না বা এত মানুষের হাতে হাতে ক্যামেরা ছিল না, আগে এগুলো বলে পার পাওয়া যেত। এখন কোনো মাফ নাই। আপনি বলে আপনি বাসায় যেতে পারবেন না, ততক্ষণে আপনি ভাইরাল হয়ে যাবেন, আপনার যা হওয়ার হয়ে যাবে। আপনি যতটুকু প্রচারণা আপনার ইলেকশনের সময় করতেন তার আগেই এটা উল্টা নেতিবাচক একটা প্রভাব এবং হাস্যকর একটা বিষয়ে অবতারণা হয় আর কি। তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলেই অনেক সিনিয়র নেতারাও কিন্তু অনেক সময় অনেক বেফাস কথা বলে ফেলেন। এখন এটা আবেগও বলতে পারেন, অথবা তারা হয়তো দেখছেন যে হয়তো খুব ক্ষমতার খুব কাছাকাছি তারা অবস্থান করছেন, বা মানুষের পারসেপশন তারা হয়তো বুঝতে পারছেন তাদের মতো করে, তারা ওইভাবেই কথাবার্তা আবেগেও বলে ফেলতে পারেন। তো এই সব কিন্তু কথাগুলো একটু বিগত সময়ে কিন্তু উনি যেগুলো বলেছেন সেগুলো কিন্তু আগের সময় বিগত আমলে কিন্তু এগুলো হতো। পুলিশ, এসপি ওনারা প্রোটোকল দিতেন সবাইকে, কিন্তু উনি বলছেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে একটা পার্থক্য, ওনাকে বলতে হচ্ছে আর ওনারা করতেন আগে যারা ছিলেন। তো আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা আছেন সবাই তো এখন জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, বা তারা সামনে একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা সবাই করছেন। সেই নির্বাচনে সবাই তাদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে তারা তাদের জনগণের রায় যেটা হয় সেটা তারা মেনে নেবেন, এবং জনগণকে কিভাবে তারা কাছে টানবেন তাদের পক্ষে, সেটাই দিক নির্দেশনা তাদের দেওয়া উচিত। এই নির্বাচনে কি আপনি দেখছেন যে ধর্মকে ব্যবহারের একটা কি চেষ্টা কি দেখছেন ভোট চাওয়ার ক্ষেত্রে? বা হ্যাঁ, এবার একটু ইভেন আমি ফেসবুকে দেখলাম সত্যপিতা জারিটা খুলনা 1 আসনে জামাত কৃষ্ণনন্দী নামে একজনকে নমিনেশন দিয়েছে। এটা জানি না তাদের স্ট্র্যাটেজি কিনা বা ওটা সত্যি কিনা সেটাও আমি নিশ্চিত হতে পারিনি। তবে এবার ইন দ্য নেম অফ গড, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সবার মধ্যে অনেক বেশি পরিমাণে বেড়েছে। আর ভূমিকম্প হওয়ার পর হয়তো আরো এটার সাথে হয়তো অতিরিক্ত মাত্রা যোগ করেছে। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী,
আপনার একটু মন্তব্য এখানে, যেটা জিয়াউল কবির সুমন উল্লেখ করছিলেন। আসলে এই ক্ষেত্রে আমার ওপিনিয়নটা হচ্ছে ধর্মকে রাজনীতির ক্ষেত্রে ব্যবহার এটা শুধু কোনো ধর্মীয় দল করছে তা না, বা সবাই, এটা সব দলই করে। সবাই, আপনি সবাই, দেখবেন সবাই। ইলেকশনের আগে সবাই টাকা নিয়ে যাচ্ছে, টাকা নেওয়ার পরে টাকাটা দেওয়ার পরে আর তো কোনো এভিডেন্স থাকে না, তারা করে কি কোরআন শরীফ কোরআন রেখে শরীফের বলে মাথায় যে দিয়ে তুমি দেয়, হ্যাঁ। সামনে রেখে বলো তুমি আমাকে ভোট দিচ্ছ। এই জিনিসটা প্র্যাকটিস হর হামেশা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এটা কি এবারের নির্বাচনেও কি এখনো হচ্ছে, মানে এরকম? এখন এটা হচ্ছে বলতে এটা তো কিছু জিনিস তো আমরা দেখছি, শুধু জামাতের কথা বললেন আমাদের সুমন ভাই, কিন্তু এটা বেসিক্যালি কিছুক্ষণ আগেও দেখলাম যে ফেসবুকে বিএনপির একজন নোয়াখালীর 5 আসনের প্রার্থী টাকা বিলাচ্ছেন, এটা সব জায়গায় আসছে এখন। এটা হচ্ছে খুব কমন, মানুষের কাছে যাওয়ার, মানুষ মনে করে টাকা দেওয়া বা ধর্মকে ইউজ করা এটা হচ্ছে একটা মানুষের কাছে যাওয়ার, হৃদয়ে স্থান পাওয়ার একটা সবচেয়ে ইমোশনের ইজি জায়গা। মাধ্যম। জি, আপনি বলেন, কন্টিনিউ। জি। যার ফলে মানুষ এটাকে খুব ব্যবহার করে। কারণ হচ্ছে মনে করে আমি যদি একটু ধর্মীয় কথা বলি, আমি ধর্মের কিছু কোরআনের আয়াত বলি, অথবা আমি যদি ধর্ম না আল্লাহর নাম নিয়ে যদি কিছু বলি, তাহলে এই লোকটা হয়তো আমাকে ভোটটা বেশি দেবে। অথবা আমার অতীতে করা কৃতকর্ম, ভুল, অন্যায়, পাপ, দুর্নীতিগুলো ভুলে যাবে হয়তো এই ধর্মের কথাবার্তা বলার কারণে। এটা বেসিক্যালি এটা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে না, আমরা অতীত ইতিহাসগুলো দেখলেও, গল্প উপন্যাসগুলো দেখলেও এইভাবে এই জিনিসটাই দেখতে এটা পারি যে অতীতে আমরা ধর্মকে শেখ use করতে হাসিনাকে লালচাল দেখেছি হিসেবে। মাথায় ইলেকশনের সময় পট্টি নিয়ে উনি জি। তসবিহ হাতে নিয়ে তসবিহ এগুলা- হাতে নিয়ে। হ্যাঁ, এগুলা মানুষকে কাছে টানার, মানুষের ধর্ম বা মানুষের আবেগ অনুভূতিকে মানে একাত্ম করে ফেলার একটা মানে প্রবণতা আছে। প্রবণতা মানুষের মধ্যে, বিশেষ করে যারা ভোটে দাঁড়ান। জি, মানে এবং কি নির্বাচনী দলগুলো তো আমরা এই মানে আনুষ্ঠানিক প্রচারণা দেখতাম যে শাহজালালের মাজার হ্যাঁ, থেকে মাজার জিয়ারত করে শুরু করেন, সিলেট হ্যাঁ। থেকে তারা শুরু করতেন যে আনুষ্ঠানিক প্রচার যেটা, সেটা যে সেখানেও আছে। শামীমুর রহমান শামীম, জি। এ বিষয়ে একটু মন্তব্য করবেন, যে উনি বলছিলেন যে নোয়াখালী 1 আসন বোধহয়, আমি যদি ভুল না, 5 কথা বললেন। জি, না দেখুন, এটা তো সবসময় আমরা এখানে বলে আসছি, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, সিটি কর্পোরেট নির্বাচন, পেশি শক্তি, অর্থ শক্তি, এগুলো যেন কোনোভাবে প্রভাবিত না করে জনগণের মতামতকে ভোট দেওয়ার ক্ষেত্রে। সেভাবে আমরা সবসময় একটা সামাজিক আন্দোলন গড়ে উঠছে দেশে। আমরা এটা চাই না কালো টাকা, পেশি শক্তি এগুলোর প্রভাবে ধর্মকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করে যাতে নির্বাচনী পরিবেশটা, মতামত দেওয়ার ক্ষেত্রে এটা দেশের রাজনৈতিক ব্যবস্থায় কলুষিত হোক, সুষ্ঠু ভোটের ক্ষেত্রে এটা একটু অন্তরায়। সেটার দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল নজর রাখতে হবে যাতে এভাবে না হয়। আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য মানুষ যত নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে তাদের মতামত ভোটের মাধ্যমে নিশ্চিত করে যাতে তাদের নির্বাচিত মনের প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে, সেই দিকে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। তা নাহলে তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা ফিরে আসতে পারবো না, গ্রহণযোগ্য ভোট সেটা হবে না। সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণ উৎসব মুখর পরিবেশে আমরা একটা সুন্দর নির্বাচন দেশবাসী প্রত্যাশা করছি, যেখানে পেশি শক্তি, জি। সন্ত্রাস, নৈরাজ্য, কালো টাকার কোনো প্রভাব মুক্ত থাকবে সম্পূর্ণ শামীমুর নির্বাচন। রহমান শামীম, আজকে নজরুল ইসলাম খান বলেছেন অনেকেই নারীদের কর্মসংস্থানের সময় কমিয়ে দেওয়ার কথা বলেন, এতে নারীদের জন্য মঙ্গলের চেয়ে ক্ষতিকর হবে। কোন আঙ্গিকে আপনারা এমনটি মনে করছেন? অবশ্যই সেটা। আমাদের নারীরা অনেক উদ্যমী, সাহসী এবং কর্মঠ। তারা আমাদের ভোটারের অর্ধেক ভোটার নারী শক্তি। আমাদের এই সভ্যতার শুধু বাংলাদেশে কেন, সারা বিশ্বে মানুষের অর্ধেক নারীরা, যে বিশ্ব সভ্যতার ইতিহাসে নারীদের অনেক অবদান, তাদের ভূমিকা রয়েছে। ঘরেও যেমন রয়েছে, বাইরেও রয়েছে, সামাজিক কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে, জাতীয় পর্যায়ে, রাজনৈতিকভাবে, সর্বক্ষেত্রে, সর্বশ্রেণী পেশার প্রতিষ্ঠানে তারা মেধার স্বাক্ষর রেখেছে। নারীরা পিছিয়ে নেই সারা বিশ্বাস। প্রত্যেকটা দেশে নারীরা সামনের দিকে এগিয়ে গেছে স্বাবলম্বী হয়ে। তো এই ক্ষেত্রে বাংলাদেশও পিছিয়ে থাকবে না। আমি মনে করি এই নারীদেরকে মর্যাদা দিয়ে আজকে যদি যেটা বলেছে জামাত ইসলাম, তাদেরকে সময় কমিয়ে দেবে, এটা আরো কর্মহীন করবে তাদের স্পৃহাকে, যে অদম্য শক্তি সেটাকে অবশ্যই সেটাকে বাধাগ্রস্ত করবে। তাদের মেধা, তাদের উৎকর্ষ সাধনে, কর্মতৎপরতার যে সক্ষমতা সেটা বাধাগ্রস্ত হবে। এটা দিয়ে আমাদের নারীদেরকে পিছিয়ে দেওয়া হবে, সামনের দিকে এগিয়ে দেওয়ার চেয়ে পিছনে পড়ে যাবে তারা। জি, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী।
আচ্ছা, এই ক্ষেত্রে আমি দু একটা কথা একটু অ্যাড করতে চাই। জি। সেটা হচ্ছে মানে উনি যেটা এটা- বলেছেন সেটা কি আপনি মানে মেনে না অ্যাড না করছেন এখানে না প্রথমত ডিফার হচ্ছে, এখানে প্রথমে জামাত ইসলামের আমির মনে হয় কর্মঘন্টার ব্যাপারে 5 ঘন্টার জি ব্যাপারে একটা এক্স্যাক্টলি কথা বলেছেন। হ্যাঁ এরপর হচ্ছে আজকে জনাব নজরুল ইসলাম সাহেব মনে হয় একটা কথা বলেছেন নারীদের কর্মঘন্টার ব্যাপারে। জি এখানে ওনাদের কথাটা বলার আগে আমাদের কনস্টিটিউশন কি বলছে, কনস্টিটিউশন আর্টিকেল 28 সাবক্লজ 4 এ স্পেসিফিক্যালি বলছে স্পেশাল প্রভিশন নেওয়া যাবে যে নারীদের কর্মঘন্টার ব্যাপারে বা কাজের ব্যাপারে। শুধু তাই না, আমাদের লেবার ল, বাংলাদেশ লেবার ল অ্যাক্টে 2006 যেটা, সেখানেও আর্টিকেল সেকশন 45, সেকশন 39, 109 এবং 100 স্পেসিফিকলি বলছে স্পেশাল মেজার নেওয়া যাবে। শুধু তাই না, তারা বাচ্চা জন্ম দেওয়ার আগে 8 সপ্তাহ, বাচ্চা জন্ম দেওয়ার পরে 8 সপ্তাহ মেটার্নিটি লিভ পাবে এবং তাদেরকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখার জন্য। শুধু তাই না, আমাদের অ্যাপিলেট ডিভিশনে 29 বিএলডি 415-এ মেয়েদের যে হ্যারাসমেন্ট করার ব্যাপারে কর্মক্ষেত্রে, সেখানেও এই কিছু এরকম কিছু জিনিস ইমপ্লয়েডলি ডিসকাস করা হয়েছে। হ্যাঁ কারণ হচ্ছে সেটা তো নারীদের এখন পাচ্ছে মানে এখন তো হ্যাঁ আছেই, তাহলে নতুন হ্যাঁ প্রয়োজনীয়তা নতুন এখন আলাপ কেন নতুন আসে? প্রয়োজনীয়তা এটা এই জন্য আসছে কারণ এই টার্গেটটা হচ্ছে মেয়েদের রিক্রুটমেন্ট, পার্টিসিপেশন, এই অ্যাক্টিভিটিসটা এই আমাদের কর্মযজ্ঞের ক্ষেত্রে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে আরো বাড়ানোর জন্য। কারণ সব নারী বেসিক্যালি এই পুরোদমে কাজ করার জন্য অনেক সময় পারে না, কারণ নারীরা শুধু নারী না, এরা আমাদের মা, এরা আমাদের বোন, এরা আমাদের ওয়াইফ। এই আমাদের একজন পুরুষ তার কর্মক্ষেত্রে যা দায়িত্ব পালন করে তার চেয়ে বেশি দায়িত্ব পালন করতে একজন নারী। কারণ আমাদের সবারই যারা নারী আছেন, নারী কর্মী আছেন, তারা কিন্তু এই অফিসের দায়িত্ব পালন করার পরে বাচ্চার দায়িত্ব পালন করতে হয়, তাদের বাচ্চার দায়িত্ব পালন করতে হয়, ঘরে গিয়ে মুরব্বী কেউ থাকলে তাদের দায়িত্ব পালন করতে, এক্সট্রা অনেক কাজ, যেটার কথা তো মাথায় এটা রেখে এটা বেসিক্যালি ওই এই পুরুষ কথাগুলো বলা মানে হয়েছে। মানে ওই পুরুষটি গিয়ে সেই দায়িত্বটা ভাগ করে নেয় না কেন? এই 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 এটা যদি বলতে হয় এটা না তাহলে তো বলে আমাদের ইসলামের মানে কথাই বলতে হবে। বা এটা না বলে তাহলে মানে ওটা তারই দায়িত্ব যে বাড়ির মুরব্বীদের দেখাশোনা করা। মুরব্বীদের দেখাশোনা করা তো ছেলেরও দায়িত্ব। হ্যাঁ, অফকোর্স। তো তাহলে কেন শুধুমাত্র ছেলের ওয়াইফ তাকে ওখানে ওই জায়গাটায় চিন্তা করছেন? এটা বেসিক্যালি এক্সট্রা, এটা বেসিক্যালি এই যে আমি মনে করি এই জিনিসটা এই জন্যই বলা হয়েছে কারণ তাদেরকে আরো পার্টিসিপেটরি, মেয়েদেরকে এবং মহিলাদেরকে আরো পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য। কোথায় শুধু তাই না, সব জায়গায় তো এখন মানে বাংলাদেশের অনেক ঘরে প্রাইভেট অফিস ঘরে পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য? অফকোর্স। এবং হ্যাঁ, বাংলাদেশে মানে দেখবেন এই বিভিন্ন তার মানে তো আপনি অফিসে পার্টিসিপেশন কমিয়ে দিচ্ছেন। সরি, মানে আপনি ঘরে পার্টিসিপেশন বাড়ানোর কথা বলছেন, তাহলে তো অফিসে পার্টিসিপেশন কমিয়ে দিচ্ছেন। অফিসে ঘরে পার্টিসিপেশন না, কাজের ক্ষেত্রে পার্টিসিপেশন এখন বাড়ানোর ধরেন ক্ষেত্রে বলা হয়েছে। আপনার আমাদের গার্মেন্ট শিল্পে ধরেন 80% নারী। তো জি নারীরা ধরেন আপনি 8 ঘন্টা আপনি যদি 5 ঘন্টা করে দেন তাহলে বিশাল একটা কিন্তু উৎপাদনে তারা যেহেতু সেটা টিকিয়ে রেখেছেন একটা বিশাল গ্যাপ তৈরি হবে বলে আমি মনে করি। এবং এখানে যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা তাদের ওয়েজ কি সেভাবে হবে? তাদের কি সেইভাবেই 5 ঘন্টার স্যালারি পাবেন না 8 ঘন্টার স্যালারি পাবেন? আচ্ছা, এগুলো এই একটা ক্ষেত্রে আমি একটু কনফিউশন। একটা এক্সপ্লেনেশন অ্যাড করি। যেমন জি আপনি দেখবেন রংপুরে অনেকগুলো কারখানা আছে, সিগারেট টবাকো কারখানা আছে, বা আরো আরো ইভেন কি আপনি ইন্ডিয়ায় বিভিন্ন জায়গায় দেখবেন সেখানে নারী কর্মী যারা, তারা করে কি কোনো প্রোডাকশন থাকলে তারা দেখা যায় কি সেগুলো অফিসে কাজ করার পর বা কারখানায় কাজ করার পর তারা বিগ একটা পোর্শন বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে ওই কাজগুলো তারা বাসায় বসে করছে। শুধু তাই না, বাসায় বসে করার পরে সেটা তারপরের দিন তারা ফ্যাক্টরিতে এসে জমা দিচ্ছে, বা ইভেন কি রংপুরেরও বিভিন্ন কারখানায় হোমওয়ার্কের মতো দেখা হয়ে যাচ্ছে কি গেল, জমা দিচ্ছে ওয়ার্ক এবং ফ্রম হোম। তারা সেম স্যালারি পাচ্ছে, হয়তো কর্মঘন্টা ফ্যাক্টরিতে বা অফিসে কম দিচ্ছে, বাট তারা বাসায় ওই কাজটা শেষ করে নিয়ে যাচ্ছে বেসিক্যালি। অফিস অ্যাট হোম। অফিস এট হোম এটা তো কিন্তু এখন এটা তো করোনার পরে খুব ডেভেলপ হয়ে গেছে, ওয়ার্ক না, ফ্রম কিন্তু হোম। ওভাবে তো ব্যাখ্যা করা হয়নি মানে হ্যাঁ, এটা ব্যাখ্যাটা হয়তো তো- ব্যাখ্যা করা হয়নি। এটা বেসিক্যালি হচ্ছে এখন যিনি সরাসরি রাজনীতিবিদরা আপনার প্রোডাকশন Production-এ, তিনি হ্যাঁ। কিভাবে ওয়ার্ক মানে বাসায় নিয়ে যাবেন? সরি, এটা যিনি নিজে মানে আপনার কায়িক শ্রম করছেন তিনি কিভাবে কাজটা বাসায় নিয়ে যাবেন? এখানে তো একটা কনফিউশন। আমার মনে হয় না এই জিনিসটা 5 ঘন্টার যে কর্মঘন্টা বা সেটা সব প্রফেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবিলিটির কথা বলা হচ্ছে এরকম না। এটা কিছু ক্ষেত্রে হয়তো বলা হচ্ছে। আর এটা তো বেসিক্যালি সেক্ষেত্রে তো আবার এক্সপ্লেনেশন বৈষম্য আরো থেকে ফার্দার যাবে। মোর আসবে মনে হয়, যদি ওনার এখনো তো আসেনি বেসিক্যালি। আচ্ছা, মানে সেক্ষেত্রে তো বৈষম্য বৈষম্য থেকে তো দেখা যাবে যে অমুক ওরা 5 ঘন্টা করছে আমরা 8 ঘন্টা করছি।
না, এই ক্ষেত্রে এই কথার প্রেক্ষিতে যদি কথা হয়, তাহলে আমরা অবশ্যই নারীদেরকে সম্মান করি এবং অবশ্যই। তাদেরকে আর্টিকেল 28(4) আমাদের কনস্টিটিউশনই বলছে তাদেরকে প্রিভিলেজ দেওয়ার জন্য, তাদের জন্য স্পেশাল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য তাদেরকে যত প্রিভিলেজ দেওয়া যায়। এই জিনিসটাই হচ্ছে মুখ্য বিষয়। ন্যাশনাল আমরা প্রোডাকশন হচ্ছে আমাদের মা ফ্যামিলি বোন, প্রোডাকশন, আমাদের যে সব পার্টনার, তাদেরকে সামনে এগিয়ে আনার জন্য আমরা হেল্প করছি। জি, শামীমুর রহমান শামীম, আপনার মন্তব্য দিয়ে আলোচনাটা শেষ করতে চাই এখানে। প্রশ্নটা বলেন। জি, না আমরা যে আলোচনাটা করছিলাম যে সেটা আপনারা এরকম নারীর মনে করেন কর্মঘণ্টা কিনা? নিয়ে। যে নারীর কর্মঘণ্টা নিয়ে যে ব্যাখ্যাগুলো এসেছে এবং সংবিধানই তাদেরকে প্রিভিলেজ দিতে বলেছে। না, গ্রহণযোগ্য হয় না। টোটালি সার্বিক প্রেক্ষাপটে মানে আমাদেরকে নারীর ক্ষমতায় এবং নারীর সুরক্ষা দেওয়ার জন্য আমরা জায়গায় যদি 5 ঘন্টা করি, বিশাল শ্রম শক্তিটা আমাদের এখানে লস। তাদের মজুরি কিভাবে নির্ধারিত হবে, অনেক হ্যাঁ। সময়টা আমাদের উৎপাদনে ব্যাহত হবে। সেই ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা এবং পশ্চাৎপদ অনুসরণ হয়ে যাবে অর্থনীতি। জি। গার্মেন্টস এর কথা বলেন, অন্য সেবা খাতগুলো বলেন, আমাদের নারীরা আজকে, আমাদের মেয়েরা অনেক ভালো রেজাল্ট করছে প্রত্যেকটা, উচ্চ মাধ্যমিক বলেন, প্রাইমারি, মাধ্যমিক, অনার্সে, মাস্টার্সে, গবেষণার প্রত্যেকটি ক্ষেত্রে মেয়েরা আজকে যশোর বোর্ডের সমস্ত বোর্ডে যান আপনি, মেয়েরা 1, 2, 3 প্রথম তালিকায় রয়েছে 10 জনের মধ্যে। জি, এই কর্মশক্তি গুলো মেয়েদের, আমাদের মহিলাদের, আমাদের অবশ্যই জাতীয়ভাবে আমাদের এমন কোন কর্মসূচি নির্ধারণ করা উচিত হবে না যেমন এটা 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা, যাতে আমরা পিছিয়ে এক্স্যাক্টলি। আমাদের অনেক মহিলা পিছনে পড়ে। এটা করা ঠিক হবে না, এটা একটা বিপর্যয় সৃষ্টি হবে, সামগ্রিকভাবে দেশের লস হবে, ক্ষতি হবে। অনেক অনেক ধন্যবাদ শামীমুর রহমান শামীম এবং ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন আশা। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। গত ২-৩ দিন ধরে যে খবরটি আসলে আমাদের সবাইকে আতঙ্কিত করে রেখেছে, আতঙ্কের চাইতে বেশি জরুরি যেটা সচেতনতা, সেটা নিয়েই একটু কথা বলবো আজকে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় আজকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটা জরুরি বৈঠক হয়েছে। সেই জরুরি বৈঠকে সব ধরনের বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন, যারা ভূমিকম্প বিশেষজ্ঞ, নগর পরিকল্পনা বিশেষজ্ঞ এবং যারা উদ্ধার কর্ম বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে। এটা নিয়ে একটু জিয়াউল কবির সুমন, গণমাধ্যম তো এটা নিয়ে কথা বলছেই, মানুষের মধ্যেও আগ্রহ আছে খুব এটা নিয়ে জানার এবং আসলে ইত্যাদি। আসলে একটা হচ্ছে ভূমিকম্পের পরে আবার একটা আফটার শক হলো, তো সব কিছু মিলিয়ে ঢাকায় বা বাংলাদেশে এটা অত্যন্ত একটা আতঙ্কের নাম হয়ে গেছে এখন ভূমিকম্প। এই কিছু নড়াচড়া হলেই মনে হয় যে হলো কিনা আবার। তো সেই অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে, হলগুলোর অবস্থা অত্যন্ত রুগ্ন, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনি দেখেন যে বাংলাদেশে এই যেখানে আপনার খোলা জায়গা প্রয়োজন 20 থেকে 25%, সেখানে আমাদের আছে মাত্র 5%। আপনার উদ্ধার সরঞ্জাম নেই, আপনি ভূমিকম্প হলে যে আপনার উদ্ধার করবে সেই রকম কোনো ভালো কোনো সরঞ্জাম আমাদের নেই, এবং যেগুলো 19 বছর আগে কেনা হয়েছিল সেগুলো কিন্তু এখন অকেজো বা অচল হয়ে রয়েছে। আপনি ইন্টারন্যাশনালি দেখেন, আদর্শ একটি শহরে প্রতি 500 থেকে 800 মিটার পর পরই একটা পার্ক বা গ্রিন স্পেস থাকে, কিন্তু বাংলাদেশে কি এটা কল্পনা করা যায়? না। আপনি তো এই অবস্থায় আর গত এক দশকে বাংলাদেশে তেমন ভূমিকম্প হয়নি, যার ফলে এগুলো সব কিছু সিস্টেম ডিলে হয়ে গেছে। তো যার কারণে ভূমিকম্পের ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, একটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়া দরকার আমাদের। স্বল্পমেয়াদী সেটা হচ্ছে এই যে এখন ভূমিকম্পগুলো হচ্ছে ছোটোখাটো, এগুলো থেকে বড় ভূমিকম্পের উৎপত্তি হবে এবং সেরকম একটা কথা বা একটা আশঙ্কা ভূতত্ত্ববিদরা করছেন। তো সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে? আমাদের একটা ভূমিকম্প কিন্তু আপনি আগাম বলতে পারবেন না যে আজকে ভূমিকম্প হবে, সেটা বলা যাবে না, কিন্তু একটা সম্ভাব্য মানে হয়ে গেলে তারপরে আপনি বলতে পারবেন যে কত মাত্রার হলো, কি হলো না হলো। তো সেক্ষেত্রে আপনি দেখেন যে ভূমিকম্পগুলো হলো বাংলাদেশে 5.7 মাত্রায় বাংলাদেশের যে অবস্থা, তো এখানে মূলত আমার স্বল্পমেয়াদী সেগুলো হচ্ছে আমার দেখেন আরেকটা তথ্য আজকে এসেছে, সেটি হচ্ছে আপনার ঢাকার 6.9 মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ধ্বংস হবে, মানে কলাপস করবে, এবং সেক্ষেত্রে লাখ লাখ মানুষ মারা যাওয়ারও কিন্তু আশঙ্কা থাকবে।
আর সেই জায়গায় বাংলাদেশে যে এই দুর্যোগের যে অবস্থা, সেখানে একটা হচ্ছে সক্ষমতা নেই, ফায়ার সার্ভিসেরও কিন্তু নেই। আপনার 60 মাত্র আমাদের দরকার হচ্ছে 3 লাখ ভলান্টিয়ার, আমাদের আছে মাত্র 40 থেকে 50,000 বা 60,000 হবে ম্যাক্সিমাম। তো আপনি কি দিয়ে উদ্ধার করবেন? আপনার যন্ত্রপাতিও নাই, আপনার গবেষণাও নাই। আপনার এই যে পুরনো ঢাকার অবস্থা দেখেন, সেখানে দীর্ঘদিনের পুরনো ঝুঁকিপূর্ণ ভবন একটার উপর একটা করছে, তো সেখানে একটা দুর্ঘটনা ঘটলে সেখানে যাবে কিভাবে? জি, তো আমার কথা হচ্ছে এখন এই মুহূর্তে না বলা হচ্ছে যে হাসপাতালগুলোরও যে অবস্থা, প্রিপারেশন হাসপাতালগুলো নেই, ধসে কোনো পড়তে পারে, preparation চিকিৎসা নেই। ব্যবস্থা, উদ্ধার মেসাকার আপনি নামবেন, আপনি নেমে কোথায় যাবেন? দাঁড়ানোর জায়গা নেই, একটার উপর যাওয়ার আরেকটা জায়গা পড়বে। নেই। তো এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের প্রিপারেশনটা, আমাদের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা অত্যন্ত জরুরি, এবং এটা খুবই ইমিডিয়েট এগুলো করা দরকার। এবং জরুরি মানুষের সভাও মনে যে আজকে হলো। ট্রমাটাইজড হয়ে গেছে বাচ্চারা, সেটাও দূর করা দরকার। মানুষের আমাদের এই মানসিক ট্রমার মানে যে কি অবস্থা, করতে হবে আমাদের সেটা যদি হ্যাঁ, আমরা আসলে হ্যাঁ, এগুলো আমাদের শুরু দরকার, করি, এগুলো। যেটা হয়েছে এখন তো আর ওভারনাইট এগুলো overcome আপনার করা উদ্ধার সম্ভব না। তৎপরতা আছে, তারপরে আপনার তাদেরকে আবার পুনর্বাসনের বিষয় আছে, Exactly. মানে অনেক কিছু একটু এখানে। যুক্ত করে নেই নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। আদিল মোহাম্মদ খান, স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। মানে রাজধানীতে 300 ভবন ঝুঁকিপূর্ণ, এরকম একটি রাজুক বলেছে। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় 300টি ছোট বড় ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। বিষয়টি কি এরকম, মানে 300 ভবন কি, নাকি আরো? আমরা তো জানতাম যে যেভাবে পরিসংখ্যান দেখি সেটার সঙ্গে তো এটা মেলে না। আপনাদের দর্শক যারা চলছে শুভেচ্ছা সালাম। আসলে 300 ভবন কিন্তু পূর্ণ যে বক্তব্য, সেটা আগের একটা তালিকা ছিল আমাদের মন্ত্রী আগে আমরা বলেছিল রাজধানী 350 যে সামরিক কন্ডিশনে যে ভবনগুলো অতি ঝুঁকিপূর্ণ, যেগুলো ভেঙে না ফেলতে পারে, যেটা বসবাস করলে মানে সাধারণ সময় ভেঙে করতে পারে বা ভেঙে করতে পারে। এখন ভূমিকম্প সিচুয়েশনে কেউ ভূমিকম্প আসছে কোনো ভবনগুলো দাঁড়িয়ে পারবে না, সেই বিষয়ে সেলফি বাড়ে যে আরবান রেজিডেন্স গ্রুপে এখানে কিন্তু তারা ধারণা দিয়েছে যে তার মধুপুর পর্যায়ে যদি 7 বছরের কাছে যদি ভূমিকম্প হয়, তাহলে ঢাকা মহানগরীতে 8 লক্ষ অবশ্য করতে পারে। তার ভিতরে কোন আরবান এরিয়া, সেখানে প্রায় 85,000-এর মতো ভবন ঝুঁকি করি। তাহলে এটা হচ্ছে ভূমিকম্প হলে 75,000-এর মতো ভূমিকম্প, যেটা দেখতে পারেন আপনার যে পাকা ভবন, পাকা ভবনগুলো 1.10 একটা দেখবেন সেভাবে ঝুঁকিপূর্ণ তালিকায় 7 ফুটের ভূমিকম্প করতে পারছে না। জি, আদিল মোহাম্মদ খান, আপনার কথা খুব ভালো শুনছি না। আমরা যদি আরেকবার একটু এটি ঠিক করে ফিরি তাহলে মনে হয় ভালো। আমি ততক্ষণ জিয়াউল কবির সুমন আপনার সঙ্গে একটু আলাপ করি। তো যেটা মানে যেটা বলছিলাম, তো আপনি এই যে আমাদের বিশেষ করে আমরা গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত যে অবস্থা দেখেছি, বা আপনার আমাদের 100 কিলোমিটারের মধ্যে আপনি দেখেন যে রিসার্চ যেটা বলছে যে 39টা ভূমিকম্প হয়েছে গত কয়েক বছরে। তো এর মধ্যে আপনার 11টাই হচ্ছে ঢাকার 100 কিলোমিটারের ভিতরে, 28টা হচ্ছে 100 কিলোমিটার থেকে মানে তার বেশি জায়গায়। তো আপনি যদি আমাদের আশেপাশে বিশেষ করে এখন যে নরসিংদীতে যেটা হলো, তো আরেকটা ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে আপনার সিলেট এই অঞ্চলটা। তো এইসব জায়গায় এখানে যদি এই মাত্রার বিশেষ করে 6, 6.5, 7 মাত্রার হয়, তাহলে কিন্তু খুব কলাপস করবে ঢাকা শহর। জি, আদিল মোহাম্মদ খান এসেছেন আমাদের সঙ্গে। জি, আদিল মোহাম্মদ খান, একটু কন্টিনিউ করেন, এখন পরিষ্কার শুনছি। জি, যেটা বলছিলাম যে রাজুকে যে 300 ভবনের যে সংখ্যাটা বলা হচ্ছে, যেটা আগে ওনারা বলেছেন 300, 350, সেটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থায় ঢাকা শহরে অতি ঝুঁকিপূর্ণ ভবন যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ধসে পড়তে পারে স্বাভাবিক অবস্থায়। মানে এটা ভূমিকম্প, এর জন্য ভূমিকম্পের দরকার নেই না, এর জন্য ভূমিকম্পের দরকার নেই। এক্স্যাক্টলি।
কিন্তু এখন যেই ভূমিকম্পের সিচুয়েশনে যে ঝুঁকির কথা বলছি, সেটা রাজুক তার যে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, ইউআরপি প্রজেক্ট বলে, সেই প্রজেক্টটি তারা কিন্তু বলছে যে ঢাকা শহরে, ঢাকা মহানগরী যদি আমরা ধরি, সেখানে আপনার হচ্ছে যে প্রায় 8.5 লক্ষ ভবন, যদি 7 মাত্রা ভূমিকম্প মধুপুর ফল্টে হয়, 8.5 লক্ষ ভবন বা বসতবাড়ি ধসে পড়তে পারে। তার মধ্যে কোর আরবান এলাকা, যেটা আমাদের কেন্দ্রীয় নগর এলাকা, সেখানে প্রায় 70 থেকে 75 হাজার ভবন ধসে পড়তে পারে। সেই সংখ্যাটা কিন্তু অনেক বড়, যেটা এক্সিস্টিং ভবনের আমি যদি বলি 1/10 প্রতি 10টি বিল্ডিং এর একটি ধসে পড়তে পারে যদি 7 মাত্রা ভূমিকম্প হয়, যেটা অত্যন্ত অ্যালার্মিং। এবং ঢাকার মতো শহরে যেখানে রাস্তাগুলো অত্যন্ত সরু নেরু এবং এই ধরনের জায়গায় যদি কোনো কারণে ভবন ধসে পড়তে থাকে, আমাদের ফায়ার ফাইটিং ক্যাপাসিটি যেটা আছে সেটাও কাজ করবে না। তাহলে ঝুঁকির মাত্রাটা অত্যন্ত বেশি। এটা বারবার বলা হচ্ছে, ঢাকার অতি জনঘনত্ব, দুর্বল বিল্ডিং এর যে দুর্বল মান, অধিকাংশ ভবনই আছে সেই অর্থে রাজুকের অনুমোদনের বাইরে আছে প্রচুর ভবন। যেগুলো অনুমোদন করা আছে সেগুলো আদৌ স্ট্রাকচারালি কতটুকু সাউন্ড, সেগুলো কিন্তু খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করা হয় নাই। এবং সেটারও একটা বাস্তবতার কারণটা হচ্ছে যে রাজুক ইতিপূর্বে যে অনুমোদন প্রক্রিয়াতে তারা মূলত আর্কিটেকচার ড্রয়িংটা দেখে, স্ট্রাকচার ড্রয়িংটা এতদিন নেওয়া হতো না, সেভাবে দেখা হতো না, ইদানিংকালে শুরু হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ভালনারেবিলিটিটা কতটুকু। আর তার চেয়ে এর সাথে যুক্ত করতে পারেন, শহরের কিন্তু কেন্দ্রীয় এলাকাতে যে মাটিটা হচ্ছে শক্ত মাটি বা যেটা ভিতরে লাল মাটি, সেখানে মানে ভূমির যে ধরনের স্ট্রেংথ আছে, আবার নতুন যে ভবনগুলো তৈরি হয়েছে অধিকাংশ জলাশয়, জলাভূমি, প্লাবন ভূমির উপরে, সেই ভবনগুলো দুর্বল। সেই দুর্বল ভবনগুলো যদি যতই বাইরে থেকে দেখতে আপনার যদি মনে হয় যে না ভালো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার, কিন্তু ভূমিকম্প হলে এই ধরনের দুর্বল মাটির ভবন এগুলো কিন্তু খুবই দুর্বল আচরণ করে, এবং তার কি ভূমিকম্পে এই প্রমাণগুলো পাওয়া গেছে। এই জন্যই আসলে আমাদের সংখ্যা এবং তার যে ডেভাস্টেশন, যদি আমরা একত্র করি, আসলে ঢাকাবাসীর জন্য উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। এই জন্য আচ্ছা, মানে মানুষ এক্ষেত্রে কি করতে পারে? যে ভবনগুলো হয়ে গেছে সেগুলো তো হয়ে গেছে, মানে এগুলো কি কোনোভাবে আসলে প্রোটেক্ট করা যায়, মানে কোনোভাবে আবার এগুলোকে রিবিল্ড করা কোনো বা কোনো? এখন জি রাজুক বলছে যে তাদের বিভিন্ন ধরনের গবেষণা, যে গবেষণার সাথে রাজুক বুয়েটকে এঙ্গেজ করেছে, যে রাফলি এটা তাদের মানে একটা স্যাম্পলের মধ্য থেকেই বলা যে 40% ভবন ভূমিকম্প সহনশীল না, এই ধরনের বড় ভূমিকম্প হয়। সেটাও যদি দেখেন তাহলে তো আপনার এই সংখ্যাটা অনেক বড়। এখন যেগুলো সহনশীল না সেটা তো আসলে ভেঙে ফেলা যাবে না রাতারাতি। যেটা করণীয় সেটা হচ্ছে এই ভবনগুলোর অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা বলা হয় ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, ডিএ। এইগুলো করতেও কয়েক মাস সময় লাগে। তারপরে সেটা করে যদি মনে হয় যে না তাকে মজবুত করা দরকার, তাহলে রেট্রোফিটিং প্রসেস, সেটাও 6 মাস থেকে 1 বছর লাগতে পারে। তাহলে এখন থেকে যদি আমরা এই জার্নিটা শুরু করি, যে আমরা এলাকা ভিত্তিক আমরা কোন এলাকায় কোন ভবনগুলো এই ধরনের অতি ঝুঁকিপূর্ণ সেটা চিহ্নিত করলাম, এবং পরবর্তীতে সেগুলোকে আমরা রেট্রোফিট করে একটা নির্দিষ্ট মাত্রা ভূমিকম্পকে রেজিস্টার করা, সেটাও নিশ্চয়ই অনেক বড় ভূমিকম্পে দাঁড়াতে পারবে না, কিন্তু একটা মাত্রা পর্যন্ত তার একটা সক্ষমতা বাড়বে। তো সেটা করতে তো আপনার এখন থেকে শুরু করলেও 1.5-2 বছরের একটা জার্নি, এবং আস্তে আস্তে করলে কিন্তু হয়তো আজ থেকে 10 বছর পরে আমরা পুরো নগরটাকে অন্তত একটা রিলেটিভলি সেফার একটা জায়গায় নিতে পারবো। জি, মানে আপনারা তো অনেকদিন ধরে বলছিলেন, মানে আপনারা কিন্তু এই কথাটা আমার কাছে যত মনে হয় যে আমি আসলে 20 বছরের বেশি সাংবাদিকতা করি, এবং আমি কিন্তু এই ধরনের মানে অনুষ্ঠান অসংখ্য করেছি, অসংখ্য ইন্টারভিউ নিয়েছি আপনাদের, 20 বছর ধরেই নিচ্ছি। সেই সময় থেকে যদি আমরা এই স্ট্রাকচারগুলো শক্ত করতে করতে আসতাম, তাহলে আজকে আমাদের এই যে 1 বছর বা 1.5 বছরের চিন্তা বা 10 বছরের চিন্তা করতে হতো না। অলরেডি দেখা যেত যে আমরা আসলে অনেকটা স্ট্রেংথ পেয়ে গেছি। অবশ্যই আপনার কথাটা খুবই যৌক্তিক, এবং দুর্ভাগ্যজনক আমাদের যে পূর্ত মন্ত্রণালয় বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তারা কিন্তু এটা জানে যে বাংলাদেশের যে জিও লোকেশন, সেখানে যে কোনো সময় এই ধরনের 7 মাত্রা ভূমিকম্প বা তার চেয়েও বেশিটা হতে পারে, কেন পূর্বেও হয়েছে। তাহলে আমরা কেন আমাদের এত বছরটা আমরা সময়টা নষ্ট করলাম? এর মূলত কারণ হচ্ছে যে আমরা জাতি হিসেবে অত্যন্ত অপরিণামদর্শী। হ্যাঁ, আমরা নগদ লাভটা চাই, এবং যে কোনো এই ধরনের জাতিকে রাইট ট্র্যাকে রাখার জন্য তো রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়। সেই রাষ্ট্র ব্যবস্থাটাও ছিল দুর্বল, অধিকাংশ ক্ষেত্রেই তারা সেই অর্থে তারা নগদ জিনিসটা বোঝে বেশি, এবং যেটা দীর্ঘমেয়াদী টেকসই যে সমাধানগুলোর ক্ষেত্রে রাষ্ট্র নিজেই নির্বিকার আচরণ করছে, সাথে আপনি দুর্নীতিটাকে যুক্ত করতে পারেন। এই কারণেই আসলে আমাদের আজকে বর্তমান যে বিদ্যমান অবস্থা এসে দাঁড়িয়েছি, এবং এর পেছনে রাষ্ট্রকেই বিভিন্ন সরকার এসেছে। প্রতিটা সরকারই যদি কোনো না কোনো সরকার যদি আগে সেখান থেকে শুরু করতো, তাহলে অন্তত পরের সরকারের উপরে তো চাপ থাকতো। কোন সরকারি বিগত সরকারে কেউই জার্নিটা শুরু করেনি, এবং সবাই মনে করেছে যে ভূমিকম্প নিয়ে প্রস্তুতি দরকার নেই, বরঞ্চ যেভাবে চলছে সেভাবেই চলুক।
এর মধ্যে বিচ্ছিন্নভাবে দু একটা ভবন যে ধসে পড়েনি বা ছোট ছোট ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে সেটা আমাদের জন্য জাগানোর জন্য যথেষ্ট ছিল না। এবং আপনি জানেন যে বাংলাদেশে যখন বড় বড় অগ্নিকাণ্ড হয়, তারপরে মিডিয়ার চাপে রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা একটু নড়েচড়ে বসে আমাদের নিয়ে আমাদের সব হচ্ছে অ্যাডহক ভিত্তিতে আর কি, অ্যাডহক ভিত্তিতে। অ্যাডহক বেসিসে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে ঢাকা শহরে যেসব স্যাটেলাইট সিটিগুলো গড়ে উঠেছে এগুলোর প্রিপারেশন কেমন? মানে নতুন যেগুলো ধরেন গত 10-20 বছরে যেগুলো হয়েছে, বসুন্ধরা, বনশ্রী, এগুলোর কি অবস্থা? আফতাবনগর। আপনি যদি স্যাটেলাইট সিটির যেটা উত্তরা বনশ্রীর কথা যদি বলেন, এগুলো বনশ্রী, আফতাবনগর, এদিকে বসুন্ধরা, এগুলো অধিকাংশই কিন্তু আপনার ফ্লাড ফ্লো জোনের উপরে। এই মাটিটা অত্যন্ত দুর্বল এবং এই ধরনের দুর্বল মাটিতে ভবন করাটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং এখানে ভবন করলেও 4-5 থেকে 6 তলা পর্যন্ত ভবন করলে সেটা সেই অর্থে সেটা ভূমিকম্প পর্যন্ত টিকতে পারে। কিন্তু এই ধরনের মাটিতে আপনি যদি হাইলি ইনভেস্টমেন্ট না করেন, এবং অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অনেক বেশি করলেও তখন মানে অতি বড় ভূমিকম্পে এই ধরনের দুর্বল মাটি যেগুলো একসময় জলাভূমি ছিল, সেগুলো কিন্তু লিকুইফেকশন এফেক্ট আছে, যেখানে পুরো মাটির তলটাই আসলে লিকুইডের মতো আচরণ করে এবং ভবনগুলো যত ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ধসে পড়ে। তাহলে এইগুলো কিন্তু হাই রিস্ক জোনে আছে পূর্ব পশ্চিম দুদিকেই, যেখানে আমাদের প্লাবন ভূমির উপরে আমাদের এই ধরনের হাউজিং গুলো গড়ে উঠেছে। আর বাংলাদেশে যেটা হয় কি, আমাদের স্যাটেলাইট সিটি বলতে উত্তরাটাকে নাম দিয়ে স্যাটেলাইট সিটি করা হয়েছিল। এর বাইরে ধরেন সাভার এক স্যাটেলাইট সিটি ডিস্টেন্স আছে। তো সাভারের মতো শহরে, ঢাকাতে তাও তো এক ধরনের ন্যূনতম নজরদারি আছে, কিন্তু ওইসব জায়গাতে নজরদারির পরিমাণ আরো কম। এবং সেখানে রাজুকের আঞ্চলিক শাখা থাকলেও সেগুলো যে অন স্পট নজরদারি করবে সেটা প্রায় শূন্য বললেই চলে। তাহলে এই ধরনের একটা বিপজ্জনক আমরা প্রিমাইজে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে স্যাটেলাইট সিটি বাইরের দেশ হয় কি অনেক উন্নত হয়, সেখানে থাকাটা আরো নান্দনিক খোলামেলা পরিবেশ থাকে। আমাদের স্যাটেলাইট সিটিও সেভাবে আমরা তৈরি করতে পারিনি। আমরা সেগুলো আমাদের যত মানে আছে সেগুলো আরো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই জন্য মানুষকে আসলে যে যেখানেই আছে, সাভার হোক, উত্তরা হোক বা আমাদের আফতাবনগর হোক, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এখান থেকে হঠাৎ করে পরিবর্তনটা করা সম্ভব না। কিন্তু আমাদের যদি বেসিক প্ল্যানিং প্রিমাইসটা আমরা মানতাম যে অন্তত দুর্বল মাটিতে আমরা আমাদের নগরায়নটা করবো না, যেটা 1995 সালে কিন্তু চিহ্নিত করা আছে আমাদের নগরায়ন কোন দিকে হতে হবে, কোন জায়গাগুলোতে কনজার্ভ করতে হবে। কিন্তু বিস্ময়কর ভাবে শুধু বেসরকারি না, সরকারি অনেক প্রকল্প নেওয়া হয়েছে সরাসরি আপনার এই ধরনের জলাভূমি ভরাট করে। এবং এই ক্ষেত্রে আমরা পরিকল্পনাবিদরা বারবার বলেছি, এবং রাষ্ট্রের নিজস্ব তৈরি করা ডকুমেন্ট রাজুকের ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, পরবর্তীতে ডিটেইলিয়া প্ল্যান হয়েছে, আমরা নিজেরাই এই ডকুমেন্টগুলোকে বারবার ভায়োলেট করেছি। আমাদের নির্মাণ বিধিমালা অনেক বছর ধরে আছে, কোডগুলো আছে, কিন্তু এগুলো কিছু প্রতিপালন করার জন্য যেই একটা প্রক্রিয়া তৈরি করা দরকার, এনফোর্সমেন্ট দরকার, এই প্রক্রিয়াতে যারা থাকবে তাদের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। এবং আপনি বলছিলেন যে তাৎক্ষণিক লাভের কথা, মানে তাৎক্ষণিক লাভের কথা, একটা যদি একটু ছোট্ট করে বলেন যে এখন তো অনেকেই আতঙ্কিত অবস্থায় আছে, কোনো ভবন মালিক যদি চান যে তিনি তার ভবনটা একটু মানে অ্যাসেস করাতে চান, বা তিনি যদি আরেকটু প্রোটেক্ট করার জন্য যে ধরনের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন সেটা করতে চান বেসরকারিভাবে, তাহলে এটার আসলে তার জন্য উপায় কি? জি, এখন এই বিষয়টা নিয়ে আমরা রাজুকেও বলেছি, তারাও যেন একটা এই ধরনের সেল তৈরি করে, যে মানুষ তো আসলে জানতে চায় যে আমি কোথায় যাব, কিভাবে যাব। হ্যাঁ, এটা মানে দুই ভাবে হয়, এটা হচ্ছে সরকারি প্রক্রিয়াতে একটা সাপোর্ট দেয় যায়, আবার বেসরকারি অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে, তারা এই ধরনের সাপোর্ট দিতে পারে। এখন কোন একজন ব্যক্তি মানুষ সিদ্ধান্ত নেবেন, তিনি সরকারি সেই সেক্টর সেভাবে ডেভেলপ করেনি, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ফার্ম তো আছেই। হ্যাঁ, এবং বাংলাদেশে প্রায় রাজুকের মাধ্যমে এবং অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় 1200 স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদেরকে সার্টিফিকেশনও দেওয়া হয়েছে। আমাদের মোটামুটি একটা লেভেলে কারিগরি দক্ষতার লোক আছে, কিন্তু এখন সাধারণ যারা বাড়ির মালিক, তিনি যদি তার বাড়ি নিয়ে চিন্তিত থাকেন, তাকে কিন্তু এই ধরনের ইঞ্জিনিয়ারিং ফার্ম বা ইঞ্জিনিয়ারদের খুঁজে বের করতে হবে। আর রাজুককেও মানে অন্তত এই ধরনের একটা এই বিশেষ সিচুয়েশনে তাদেরও কারিগরি সহায়তা দেওয়ার জন্য এই ধরনের একটা কিছু প্রক্রিয়া, তাদের কমিটি বা খরচের প্রসঙ্গটা কি রকম, মানে সাধারণ মানুষের জন্য কোনো ধারণা দেওয়া যায়? যে আপনার 5-6 তলা ভবন যদি থাকে, সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্টটা করতে আপনার 2-3 লাখ টাকার মধ্যে অ্যাসেসমেন্টটা হবে যে না তার ভবনটা ঠিক আছে না কিনা, তার দরকার 5-6 মাস, এই 2 মাসের মতো লাগতে পারে, 1-2 মাসের মতো লাগবে মানে অ্যাসেসমেন্টটা করতে, ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট আর কি। আর তারপরে তিনি যদি এটা রেট্রোফিটিং করতে চান, সেটার খরচ 5-6 তলা ভবনের জন্য 50-60 লক্ষ টাকা লাগবে। সেটা করতে 6 মাস থেকে 1 বছর এটা ভেরি করবে তার রেট্রোফিটিং এর কি পরিমাণ, তার পরিমাণ এবং কোথায় কোথায় করতে হবে। কিন্তু চাইলে এই প্রক্রিয়া মোটামুটি বোঝা যাচ্ছে যে 1 বছরের মধ্যে তিনি অ্যাসেসমেন্ট প্লাস রেট্রোফিটিংটা করে ফেলতে পারবেন, তিনি যদি আগ্রহী হন, এবং তার জন্য প্রায় 60 লক্ষ টাকার
আশেপাশে একটা খরচ হবে। কিন্তু যদি আপনি একটা 6 তলা ভবনে যদি 12টা ইউনিট থাকে, আপনি সেভাবে চিন্তা করলে এই সংখ্যাটা বা এই অঙ্কটা অনেক বড়। নিশ্চয়ই, এবং সেখানে সামনে আনতে চান। যে প্রাণহানির যে সংখ্যা এবং তার সম্পদের যে মূল্য, সেটা আসলে সেটার তুলনায় এটা খুব বড় বলে মনে হয় না। অনেক ধন্যবাদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন। যে পত্রিকাগুলো আগামীকাল সকালে আপনার হাতে পৌঁছচ্ছে তার শিরোনামগুলো আমরা এ পর্যায়ে একটু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শিরোনাম হচ্ছে ডিজিটালাইজেশন হয়, মামলা আরও বাড়বে, মানুষ প্রতিকার পাবে, আসিফ নজরুলের মন্তব্য ঘিরে এই সংবাদটি। এটি অনলাইনে পারিবারিক আদালতের কার্যক্রম প্রসঙ্গে আসিফ নজরুল বলেছেন। আমরা একটু যুক্ত করে নেব মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সাইমুম রেজা তালুকদার, এই পারিবারিক আদালতে অনলাইনে মামলা করা যাবে, মামলার দায়ের নথি, ব্যবস্থাপনা, শুনানি, রায় সবকিছুই অনলাইনে পাওয়া যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্ট বলতে পারি। এটা ভোগান্তি কমাবে, সময় বাঁচাবে, দুর্নীতি কমবে, খরচ কমাবে। এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এটা আসিফ নজরুল বলেছেন। মানে ব্যাপারটা পরিচালিত হবে কিভাবে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের জুডিশিয়ারির ইতিহাসে মনে হয় আজকে একটি অন্যতম ঐতিহাসিক দিন। কারণ অনেক বছর ধরেই আমরা এই দাবিটা করে আসছিলাম যে আমাদের জুডিশিয়ারিটা যাতে ডিজিটালাইজেশন ঘটে এবং সম্ভব হলে পুরো পেপারলেস প্রক্রিয়াতে যদি যাওয়া যায়, তাহলে যেটা হবে, একদম সাধারণ যে মানুষ যারা প্রতিটা পদে পদে বিভিন্ন প্রক্রিয়ার কারণে অথবা ব্রিটিশ আমল থেকে চলে আসা যে কোর্টের যে বিভিন্ন ধরনের প্রসেস, সেটার মধ্যে ভোগান্তি পোহায়, সেটা থেকে হয়তো পরিত্রাণ পাবে। তো এত বছর পরে, স্বাধীনতার এত বছর পরে হলেও আমরা এই যাত্রাটা শুরু করেছি পারিবারিক আদালতের মাধ্যমে। শুরুটা আসলে আমি মনে করি যে যথার্থই হয়েছে। যে পুরো জুডিশিয়ারিটা করাটা হয়তো আপনার জনবলের ঘাটতি আছে, সেটা সাপেক্ষে হয়তো আমরা একটি ছোট অংশ পারিবারিক আদালত নিয়ে শুরু করলাম। কিন্তু এটারও কিন্তু আপনার প্রভাব সুদূর প্রসারী। কারণ হচ্ছে পারিবারিক আদালতে কোন ধরনের বিষয়গুলো আসে, আপনার বিবাহ সংক্রান্ত বিষয়, তারপরে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, তারপরে সন্তানের ভরণ পোষণ, তারপরে সন্তানের কাস্টডি কার কাছে রাখবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও পারিবারিক এই বিষয়গুলো নিয়ে উদ্ভূত বিভিন্ন ধরনের সমস্যা পারিবারিক আদালতে আসলে মীমাংসা হয়। এখানে এটা সংগত রায় হয়, দুই পক্ষকে অধিকার নিশ্চিত করা হয়। তো আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের যারা উইমেন, মহিলা এবং শিশু, একটা বড় অংশ কিন্তু পারিবারিক সহিংসতার শিকার। তো তাদের জন্য কিন্তু এই পারিবারিক আদালতটা খুব গুরুত্ব বহন করে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের যে ইনফ্রাস্ট্রাকচার আদালতগুলোর, সেখানে সেটা আসলে খুব বেশি মহিলা অথবা শিশুদের জন্য উপযোগী না। সাধারণ একজন পুরুষের পক্ষে তো নাই, কিন্তু যদি আরো বিশেষভাবে বলতে হয় যে একজন শিশু এবং নারী এবং বৃদ্ধ, তাদের পক্ষে এই আদালতের বারান্দায় কাঠগড়ায় আসা যাওয়া, এটা এক ধরনের অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি করে মাঝে মাঝে। তো সেগুলো থেকে পরিত্রাণ আমরা খুব সহজেই পেতে পারি যদি এভাবে ডিজিটালাইজেশনটা করা হয়। মানে এখানে মামলা কিভাবে হবে, মানে মামলা কিভাবে হবে বা বিচার কার্যক্রম কিভাবে মানে হবে, শুনানিগুলো কিভাবে হবে? আচ্ছা, এখানে আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে মামলা ফাইলিং আপনার অনলাইনে করা হবে, নথিপত্র অনলাইনে সংরক্ষণ করা হবে, এমনকি অনলাইনে হাজিরা পর্যন্ত দেওয়া যাবে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে যদি বাদী অথবা বিবাদী দুজনেরই যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে পারিবারিক আদালতে তারা অনলাইনের মাধ্যমেও আপনার হাজিরা দিতে পারে, সেটার শুনানি হতে পারে। তো এটা আমি মনে করি যুগান্তকারী একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং মামলার যে রায় সেটাও আমরা অনলাইনে পেতে পারবো, মামলার যে লিস্ট এবং তালিকা সেটাও অনলাইনে করা সম্ভব। 15 জুলাই 2025 পর্যন্ত পারিবারিক আদালতে মামলার সংখ্যা ছিল কিন্তু ৭৪,২৫৯টা। আর এর মধ্যে দেখা গেছে যে 5 বছর হয়ে গেছে এরকম মামলাও আছে 5,034টা। তো যার প্রেক্ষিতে এই যে এই পারিবারিক মামলার যেটা হলো অনলাইনে, এটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে। এটা এই যে দীর্ঘসূত্রিতা কমাবে,
খরচের কথা বললেন, খরচ কমাবে নিঃসন্দেহে। তারপরে আপনার এই দূরত্বজনিত সমস্যা, অনেকের আসা শুনানি যাওয়া, করা যাবে হ্যাঁ, যেহেতু, হ্যাঁ। নথি ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ, হ্যাঁ, তো এই বিষয়গুলো, এই অপেক্ষাগুলো তাদের কমবে। এবং 5 বছর পরে আইন উপদেষ্টা যেটা বললেন যে 5 বছর পরে এটা 50% মামলার জট কমে যাবে। এবং এখন 20টা জেলায় বোধহয় শুরু হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সবগুলো জেলাতে এটা শুরু হতে যাচ্ছে। জি। তো এটা অত্যন্ত নিঃসন্দেহে প্রশংসনীয় দিক। এবং যারা বিচার প্রার্থী, বিশেষ করে আপনার মূল তো 5টা ঘটনা নিয়েই এই পারিবারিক ইয়ে হয়, যে একটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, একটা হচ্ছে আপনার দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, আরেকটা হচ্ছে দেনমোহর, আরেকটা হচ্ছে খোরপোশ, আরেকটা হচ্ছে শিশুর অভিভাবকত্ব। এই 5টা নিয়েই মূলত বেশিরভাগ ওনাদের এগুলা পারিবারিক আদালতে মামলা হয়। তো এগুলা মূলত হচ্ছে যে আপনার আপোষ মীমাংসার মাধ্যমে এগুলো করে। তো এই যে অনলাইনের মাধ্যমে যেটা শুরু হলো পারিবারিক আদালতে, যে এটার মাধ্যমে আমি মনে করি যে একটা সুফল যদি প্রপারলি ওনারা হ্যান্ডেল করতে পারে সরকার, তাহলে এটা একটা সুফল কিছুদিনের মধ্যে এক্স্যাক্টলি। এবং যেটা সাইমুম রেজা তালুকদার বলছিলেন যে যুগান্তকারী, ওনারা অনেকদিন ধরে ওনাদের একটা দাবি ছিল, সেটা নিশ্চয়ই আমরা সেদিকে যেতে চাই। অনেক ধন্যবাদ মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, এবং জিয়াউল কবির সুমন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।